আমি ফরিদুল বলছি রাজশাহীর প্রসাদপুর থেকে। এই গল্পটা আমি আমার দাদির মুখে শুনেছি অনেকবার, অনেক রাতে। ছোটবেলায় আমরা সবাই দাদির আশেপাশে গোল হয়ে বসে যেতাম আর ওনার কণ্ঠে জমে ওঠা গা শিউরে ওঠা ঘটনাগুলো শুনতাম। কিন্তু আজ যে গল্পটা শোনাবো সেটা আর 5টা গল্পের মতো না। এটা দাদির নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ সত্যি, যে সত্যের দাগ দাদির শরীর, মন, এমনকি গোটা পরিবারে অনেক বছর লেগে গেছে। আমি যেমন শুনেছি তেমনই আপনাদের বলছি, একটুও বাড়িয়ে বলবো না। বহু বছর আগের কথা, তখন আমার বয়স ছিল 7 কিংবা 8 বছর। তখনকার দিনে মেয়েদের খুব অল্প বয়সেই বিয়ে দেওয়া হতো, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আমি তখন প্রসাদপুরে বাবার বাড়িতে থাকতাম আর আমার বিয়ে হয়ে গেল দূরের একটি গ্রামে, দুর্গাপুরে। আমার স্বামীর বয়স ছিল 14 কিংবা 15 বছর, এর বেশি হবে না। সে ছিল বড় গৃহস্থ ঘরের ছেলে। বাড়ির জমি জমা অনেক, ধান গম আখ সবই ফলত। আমার শ্বশুরবাড়িটা ছিল একদম গ্রাম ঘেঁষা একটি বড় দিঘির পাড়ে। বাড়ির পেছনেই বিশাল জায়গা নিয়ে একটা জঙ্গল আছে, আর সেই জঙ্গলের মাঝখানে ছিল একটি ছোট্ট পুকুর, যার পানি সবসময় গরম থাকত। এমন নীল স্বচ্ছ পানি আমি এর আগে কখনো দেখিনি। প্রথমে দেখে মনে হয়েছিল যেন কোনো রূপকথার গল্পের অংশ। পুকুরটার চারপাশে ছিল উঁচু গাছপালা, কচুরিপানা আর অদ্ভুত নিস্তব্ধতা। কেমন যেন একটা মায়া ছড়িয়ে থাকতো বাতাসে। আমি তখন নতুন বউ, কেউ কিছু বলেনি পুকুরটা নিয়ে, তাই আমি মাঝে মাঝে চুপি চুপি সেখানে চলে যেতাম গোসল করতে। বাকি বউরা যেত না, আর আমি ভাবতাম বোধহয় সময়ের অভাবে। কিন্তু একদিন আমার জীবনের মোড় ঘুরে গেল। সে ছিল এক গরম দুপুর, সবাই ঘুমাচ্ছে। আমি একা হাঁটতে হাঁটতে জঙ্গলের পথ পেরিয়ে চলে এলাম সেই পুকুর পাড়ে। কাপড় খুলে ধীরে ধীরে নামলাম পানিতে। পানি যেন শরীর ছুঁয়ে মগজ পর্যন্ত ঠান্ডা করে দিল। চোখ বন্ধ করে ডুব দিলাম একবার। উঠে এসে চোখ মেলতে দেখি পানির উপরে ভেসে আছে অনেকগুলো মুঠি বাঁধা চুল, যেন এক একটা মেয়ের মাথা। একটার পর একটা পানির উপরে টুপটাপ ভাসছে। চুলগুলো কুঁচকে কালো, কাঁধ পর্যন্ত নেমে আসছে, আর এক একটার মাথায় যেন রক্ত। আমার বুক ধক করে উঠল। চিৎকার করে উঠতে গিয়েও পারলাম না, গলা শুকিয়ে গেল। এরপর আর কিছু মনে নেই। পরদিন সকালে আমাকে পাওয়া যায় পুকুরের জঙ্গলের পাড়ে, জঙ্গলের একেবারে ভেতরটায়। নিশার দেহ ঠান্ডা হয়ে গিয়েছিলাম প্রায়। বাড়ির লোকজন ভাবল আমি কোথাও পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছি, কিন্তু জ্ঞান ফেরার পরে যা ঘটল সেটা আরও ভয়ঙ্কর। আমার গায়ে স্বাভাবিক জ্বর উঠল। 2 দিন টানা কিছুই বলিনি, চোখও খুলিনি। আমার মুখ শুকিয়ে গিয়েছিল, ঠোঁট ফাটছিল। তারপর ধীরে ধীরে আমি চোখ খুললাম, কিন্তু কথা বেরোচ্ছিল না। মাথার ভেতর যেন কেউ কথা বলছিল, ফিসফিস করে। তখনই জানতে পারলাম পুকুরটা সাধারণ কোনো পুকুর না। গ্রামের লোকেরা একে বলে জিন পুকুর। বহু বছর আগে নাকি ওই পুকুরে একসঙ্গে 4 জন মেয়ে আত্মহত্যা করেছিল। কারো প্রেম ভেঙে গিয়েছিল, কারো বিয়ের আগে পছন্দের মানুষকে হারিয়েছিল। এরপর একে একে মানুষ হারিয়ে যেতে থাকে। দিনের বেলাতেও পুকুরে কেউ যায় না। আমাকে এসব কেউ বলেনি বিয়ের পর। হয়তো ভেবেছিল আমি ভয় পেয়ে যাব, কিন্তু এখন জানলাম সে মেয়েদের আত্মারা এখনও ওই পুকুরের পানিতে ঘুরে বেড়ায়। তাদের চুল ভেসে ওঠে, বিশেষ করে মেয়েরা গেলে। এরপর থেকে রাত হলে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। আমি শুলে দেখি ঘরের জানালায় কেউ দাঁড়িয়ে আছে, আর সাদা কাপড়, ভেজা চুল আর লাল টকটকে চোখ। কারো শ্বাস ফেলার শব্দ পায় পাশে, অথচ কেউ নেই। ঘুমের মধ্যে আমি শুনি কারা যেন আমাকে ডাকে নাম ধরে। কখনো আবার দেখি ঘরের কোনায় একজন মেয়ে বসে চুল আঁচড়াচ্ছে, আর তার চোখ নেই, কেবল গর্ত। আমি বলতাম বাড়ির লোকদের, কিন্তু কেউ বিশ্বাস করতো না, বরং বলতো নতুন বউ খামাকা ভয় পাচ্ছে। আমি ধীরে ধীরে দুর্বল হতে থাকলাম। খাবার খেতে পারতাম না, মুখে উঠত ঘা, শরীর শুকিয়ে কঙ্কাল। ওঝা কবিরাজ এলো। কেউ বলল দুষ্ট আত্মা ধরেছে, কেউ বলল নজর লেগেছে। এক রাতে মনে আছে স্পষ্ট, আমি যখন উঠি পানি খেতে, দেখি ঘরের দরজায় একজন মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই তো আমার জায়গায় ঢুকেছিস, চলে আয় আমার সাথে। আমার আর তখন কিছু মনে নেই। পরে দেখি মা আমাকে সিঁড়ির নিচ থেকে উদ্ধার করেছে। শেষমেশ এক পরিচিত হুজুর আনা হলো। উনি আসার পর চারপাশ দেখলেন, আমাকে কিছু প্রশ্নও করলেন, আর আমার গলার কাছে হাত রাখতেই তিনি আঁতকে উঠলেন। বললেন, এটা আত্মা নয়, এটি একটি বদ্রুহু। এ শুধু ভয় দেখায় না, শেষ করে দেয়। তিনি একটানা 3 দিন দোয়া পড়ে আমার শরীরের চারপাশে বাতাস ছুটতেন। 4র্থ দিন বললেন,
এই পুকুরটি খোলা রাখা যাবে না। ওরা এখানেই আটকে আছে, কিন্তু পথ পাচ্ছে না তোমার মাধ্যমে। পরদিন পুকুরে একদল লোক গিয়ে পুকুরের চারদিকে মাটি দিয়ে বন্ধ করে দেয় আর পুকুরে চুন ছিটিয়ে দেয়। সেই থেকেই পুকুরটি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। এরপর আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করি। রাতে আর ভয় দেখাতো না কেউ, আর স্বপ্নেও পুকুরটা আসতো না। শরীরে বল ফিরে আসে, মুখেও রং। হুজুর যখন বিদায় নিলেন বলেছিলেন মেয়েটির ভাগ্য ভালো ছিল, আর একটু দেরি হলে সে পুকুরে মিলিয়ে যেত। এখনও মাঝে মাঝে সেই দিঘির পাড়ে দাঁড়ালে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। পুকুরটা এখন ঢাকা, কেউ সেখানে যায় না, কিন্তু কিছু কিছু রাত জানালার পাশে দাঁড়ালে মনে হয় কাঁধে কেউ চুল ছুঁয়ে বলছে, তুই আমার জায়গায় এসেছিলি কেন? এই ছিল আমার দাদির বলা কাহিনী। গল্পটা বিশ্বাস না করলেও দাদির গলার কাঁপুনি, চোখের ভয়, তা মিথ্যে হওয়ার মতো কিছু না। হয়তো আমাদের চারপাশে এমন কিছু আছে যা আমরা বুঝি না, দেখিও না, কিন্তু তারা ঠিকই আমাদের দেখে। সুপ্রিয় দর্শক, গল্পটি মূলত এখানেই শেষ। সময় হয়েছে এবার চলে যাওয়ার, কিন্তু কথা দিচ্ছি আবারও ফিরব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো চমক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।